হোক, এগুলো লন্ডন থেকে তারেক রহমান না, কেউ বিশ্বাস করুক না করুক। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না। এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। আমাকে বলছিল কত টাকা লাগবে, আমি বলছি যে 1 বছরের রাজনৈতিক ব্যয় যা সব ঢেলে ফেলেন, তাও শেখ হাসিনা আমার প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহ কবে তারেক রহমানের ভক্ত ছিল যে সে এখন তারেক রহমানের প্রতি অনুগত হয়ে কথা বলবে? তারেক রহমানের দলের কেউ ছিল? সে তো 2020 সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারেক রহমানকে তারকেন ট্রুডো নামে অবহিত করছিল, ব্যঙ্গ করে। হ্যাঁ, 2020 সালে তারেক রহমানকে বলছে কাউরে দোষ দিয়ে কি লাভ আছে, আমাদের তারকেন ট্রুডো আছে, মানে জাস্টিন ট্রুডোকে ব্যঙ্গ করে বিষয়। যখন এই ধরনের স্টেটমেন্ট আসলো, আমাকে জনাব তারেক রহমান নিজে ফোন করলেন, ফোন করে আমাকে বললেন যে আন্দোলন কি শেষ? আমি বললাম কেন? তো বলছে এই যে আন্দোলন ঘোষণা দিয়েছে শেষ। আমি বললাম কোনোভাবে হতে পারে না। তখন ছাত্র দলের ভাইদের সঙ্গে সমন্বয় করে ঢাকাকে 13টা সেক্টরে, আমি আবারও বলছি, এই আন্দোলন বন্ধ করার ঘোষণার পরে তাদের ওইভাবে কোনো কর্তৃত্ব ছিল না আন্দোলনে। এর পরবর্তী যে অধ্যায়টা শুরু হয়েছে, সেই অধ্যায়টা রাজনৈতিক কর্মীরা শুরু করেছে। আন্দোলন প্রথম দফায় কোটা আন্দোলন শেষ, এরপরে যে আন্দোলন হয়েছে সেটা হলো ভোটাধিকারের আন্দোলন, সেটা হলো গণতন্ত্রের আন্দোলন। সেই আন্দোলনে ঢাকাকে 13টা সেক্টরে ভাগ করা হয়েছিল, এবং সেই 13 সেক্টরে কারা কারা কোন জায়গায় ফাংশন করবে তারও সমন্বয়ক আছে। কোন জায়গায় কিভাবে আন্দোলন হবে, কারা কারা নেতৃত্ব দেবে সেটা আলাদা, এবং কাদের নির্দেশ মানা যাবে না, কাদের নির্দেশ মানা যাবে তাও নির্দিষ্ট ছিল। তো যারা কিনা এই আন্দোলনে ছিল, যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে, আমার প্রশ্ন, যেদিন আন্দোলন বন্ধ ঘোষণা করলো 5 তারিখ পর্যন্ত তাদের কোনো ফাংশন ছিল কিনা? অর্থাৎ বিজয়ের জন্য যে কারণগুলো ছিল, বিজয়ের জন্য যে লড়াইগুলো ছিল, সেই লড়াইয়ে তারা কে কে ছিল? 5 তারিখের আগে বাংলাদেশের জনগণ কে কে তাদেরকে চিনতো? এই আন্দোলনে যদি আসিফ এবং নাহিদ না থাকতো, এই আন্দোলন জায়গায় গণেশ উল্টাইতো। আসিফ এবং নাহিদ যদি না থাকতো, তাহলে এই আন্দোলন আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তো এইগুলো কি বলবো, তো তাদের কাছ থেকে আশা করব যে গণতান্ত্রিক, আবার এক দল প্রচার করছে যে হ্যাঁ, কিন্তু ভোটের অধিকারের জন্য এই কিন্তু আন্দোলন। কারণ আমি নেই। আপনাকে একটা কথা বলি, জীবনে আওয়ামী লীগ করে তারা কোনোদিন, এই আওয়ামী লীগ তাদেরকে সন্দেহ মুক্ত কোনোদিন আপনি রাখতে পারেন না। জীবনে একবার আওয়ামী লীগ করলে তাকে কোনোদিন সন্দেহের বাইরে রাখতে পারেন না, পারবেন না। এই যে 2018 কোটা আন্দোলন, এই আন্দোলনে নূর মানব সম্পদ বিষয়ক সম্পাদক বা এরকম ছিল মহসিন হলের, সে কি শেখ হাসিনাকে মা ডাকে নাই? ডাকে নাই। বয়ান চলে আসছে ভোটের জন্য এই আন্দোলন হয়নি, গণতন্ত্রের জন্য এই আন্দোলন হয়নি। ভাই, কোটার জন্য যে আন্দোলন হয়েছিল সেটা 19 তারিখের আগে মরে গেছে। হুম। এর পরবর্তীতে ভোটাধিকার বঞ্চিত পিপাসার্ত জনগণ এই আন্দোলনকে সফল করছে। আপনার হলো আবু সাইদ, তার রাজনৈতিক পরিচয় কি? হাওয়ায় হাওয়ায় উড়াই দিলে হবে? দ্বিতীয় শহীদ চট্টগ্রামের, তার রাজনৈতিক পরিচয় কি? দুইটাই বড় বড় দুটো রাজনৈতিক দল থেকে আসা। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এই আন্দোলন যারা করেছিল তারা মাঠ ছেড়ে দেয়নি। আমরা এই মাঠটা কাউকে ইজরা দেইনি এখনো। হয়তোবা সহ্য করছি, কথা বলছি না, চুপ আছি, আমাদেরকে অসম্মান করছে। ব্র্যাক ইউনিভার্সিটিকে ডাকতেছি, তোমরা আসছো, আসতেছে না। ইস্ট ওয়েস্টকে ডাকতেছি, আসতেছে না। বলে আপনারা রাজনীতি করেন, আপনাদের সঙ্গে আমরা আসবো না। তখন ভুয়া আইডি কার্ড বানাই, ভুয়া আইডি কার্ড বানাইছি ছাত্র হওয়ার জন্য, ভুয়া আইডি কার্ড বানায় ছাত্র হয়ে রামপুরাতে আন্দোলন করছি। আমাদের ডাক শোনে না, আবার চলে গেছে, মাঠ ছেড়ে দিয়ে চলে গেছে, পুলিশের দখলে মাঠ। বিজিবিকে যে আত্মসমর্পণ করানো হলো, এই বিজিবি আত্মসমর্পণে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে ছাত্র দলের ভাইয়েরা। জীবন বাজি রেখে আমাদের টার্গেট ছিল যে আমরা একটা বাহিনীকে ঢাকাতে অন্তত পরাজিত করবো। যদি পরাজিত করতে পারি, বাকি বাহিনীগুলো পরাজিত হবে। সেই টার্গেট নিয়ে বিজিবিকে আমরা 4 দিক থেকে 8 বার অ্যাটেম্প নিয়ে নবমবারে গিয়ে আমরা সফল হয়েছি। বিজিবিকে আত্মসমর্পণ করছি, পরের দিন 13 জেলায় 14 জেলায় হলো বিজিবি আত্মসমর্পণ করছে। এগুলো কোন ছাত্র আন্দোলনের কোন নেতা আপনার হলো এখানে এসে নেতৃত্ব দিচ্ছে আমি দেখাতে চাই। 13টা মানে আন্দোলনের যে অঞ্চল ভাগ করছে, তারা বলুক তারা এটা ভাগ করছে, করা যাবে না।
এই কলকাঠিগুলো লন্ডন থেকে তারেক রহমান নাড়ছে, কেউ বিশ্বাস করুক না করুক। টাকা পয়সা যা খরচ হচ্ছে ওখান থেকে দিছে, আমি আজকে এখানে বলছি দিছে, ঢালছে। আমাকে বলছিল কত টাকা লাগবে, আমি বলছি যে 1 বছরের রাজনৈতিক ব্যয় যা সব ঢেলে ফেলেন, তাও শেখ হাসিনা মুক্ত হোক। তো এগুলো এখন সব পানি করে দিবে, এত সহজ? আমার কথা কি, দেখেন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা আমরা করেছি, এই আন্দোলনে কিছুটা হলেও তো অবদান আছে নির্ভীক ভাবে। তো এই আন্দোলনটা কার আন্দোলন? জনগণের আন্দোলন, আপনার আন্দোলন, আমার আন্দোলন নাকি ছাত্র দলের আন্দোলন, ছাত্র শিবিরের আন্দোলন, আরো অন্যান্য যারা আছে তাদের আন্দোলন, মাদ্রাসা ছাত্রের আন্দোলন? এই আন্দোলনটা সর্বজনীন। কিন্তু যখন থেকে এই আন্দোলনকে ব্যবহার করে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করবে, সেইটা তারা শুরু করতেই পারে, কিন্তু সেই রাজনৈতিক প্রক্রিয়াও জনগণের না। কারণ ওই রাজনৈতিক প্রক্রিয়াতে বলা হচ্ছে যে এই রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ নিতে হলে ছাত্র দল থেকে পদত্যাগ করতে হবে, ওই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিলে ছাত্র অধিকার থেকে পদত্যাগ করতে হবে, ওই রাজনৈতিক প্রক্রিয়া অংশ হলে শিবিরে থাকা যাবে না। তার মানে তারা এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে ছাত্র দল, ছাত্র শিবির সহ জনগণের বিভিন্ন অংশকে কেটে ফেলছে তাদের একক কর্তৃত্ব স্থাপনের জন্য। তাই এটা জনগণের নাই। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে এই দেশ সংস্কারের কথা বলছে, যে হাসনাত আব্দুল্লাহ সংস্কার করবে বা সার্জিস সংস্কার করবে, যারা সাবেক ছাত্রলীগ নেতা। হলো এই দেশ সংস্কার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি, নাকি সাবেক ছাত্রলীগ নেতার অধিকার বেশি? জিজ্ঞাসা করছি। এই দেশ যদি সংস্কার করতে হয়, সরকারি আমলারা সংস্কার করবে না আমরা সংস্কার করব? বলেন। সরকারি আমলারা বছরের পরে বছর চুরি করেছে, লুটপাট করেছে, তারা এই সংস্কারের খাবে, খসড়া করবে, সংবিধান রচনা হবে, সেই সংবিধানের খসড়া করবে সরকারি আমলারা। আর হলো আমরা যারা রাজনৈতিক কর্মী, জীবন দিয়েছে যারা, যারা 15-16 বছর ধরে লড়াই করে জেল জুলুম খেটেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষের গায়ে পচন হয়েছে, জেলখানায় পচে গেছে শরীর, তারা আন্দোলন, তারা সংবিধান হলো খসড়া করবে নাকি রাজনৈতিক আমলারা খসড়া করবে? বলেন। আমাদের আশা কি ছিল যে বিপ্লবের পরে যে সরকারটা গঠিত হবে, সেই সরকারে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে হবে, তাদের যে কোটা আন্দোলন যারা আছে তারা, আবার রাজনৈতিক ভাবে যারা ফাইট করছে তারা, তাই না? আপনি কোন অংশকে অস্বীকার করতে পারবেন? কিন্তু এই আন্দোলনের পরে এই সরকার গঠিত হলো শুধুমাত্র, মানে একটা বিষয়টা মনে হচ্ছে ভাই ব্রাদার বন্ধু বান্ধবীকে নিয়ে আসে সরকারে বসায় দিচ্ছে। একটা ক্লাবের মেম্বার একসাথে আড্ডা দিত, আড্ডা দেওয়া মানুষগুলোকে পাশাপাশি বসিয়ে দিছে যে ও তুমি আমার পরিচিত, তোমাকে ঠিক আছে তুমি দায়িত্ব পালন করো, তুমি আমার পরিচিত তুমি আমাকে দায়িত্ব পালন করো। পিনাকি দাদার দাম নাই, কনক সরের দাম নাই, তারপরে ফজল চৌধুরী নাকি জন্য এতে জাতিসংঘে মাঝে মাঝে কথা বলতো, সাংবাদিক ভাই, কত ঝুঁকি নিয়ে কত জায়গা থেকে কত প্রবাসী ভাইরা লড়াই করছে। আমার কথা হলো তাদের প্রতিনিধিটা কে? আমি একটা কথা বলি, আজকে বলবো শোনেন, ডিবি অফিসটা না, ডিবি অফিসটা, ডিবি অফিসে ওইখানে যে চাপাচাপি করে 20 জনের রুমে 70-80 জনকে রাখছে, এক একজনের মানে পিড়ায়ে চামড়া তুলে ফেলছে, গা কালো হয়ে গেছে, হাঁটতে পারে না, পা ফুলে গেছে, মাথায় ঘুষাইতে ঘুষাইতে মাথা পাগল বানাই দিছে, এইরকম লোকের আর্তনাতে ভরা। এইটা কি বৈষম্য বিরোধীদের আর্তনাদ ছিল নাকি ছাত্র দলের আর্তনাদ ছিল? সম্রাট ভাই তুমি বলো, তাই না? আমরা আমরা বলছি কি দেখেন, মানে বাংলাদেশ, আমরা যে মানে অনেকে অনেক ধরনের থিওরি দিচ্ছে, আমি আপনাকে বলছি যে যে সরকারটা আছে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর অস্থিতিশীল হলে সরকার 10, শুধুমাত্র আমি একটা সেক্টর বলতেছি, এরকম আরো অনেক সেক্টর আছে, কেন থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? কারণ এই সরকারের প্রতিনিধি হিসেবে যারা কর্তৃত্ব দেখাচ্ছে রাস্তাঘাটে, যে সমন্বয়করা, সেই সমন্বয়করা যারা কর্তৃত্ব দেখাচ্ছে তারা রাজনীতি শূন্য করে ফেলেছে রাষ্ট্রের কর্তৃত্বতে। যখন রাজনীতি শূন্য হয়ে যাবে তখন এই সরকার বিপদে পড়লে দলগুলো সহযোগিতা করবে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডক্টর ইউনূস যেদিন শপথ নিলেন, সেই শপথ অনুষ্ঠানের দিনে বাইরে মাত্র 250 থেকে রাজনৈতিক 300 লোক ছিল। আমার কথা, বিপ্লবী সরকারের সরকার প্রধান শপথ নিচ্ছে, কেন 250-300 লোক হবে? সেখানে হবে 2.5 থেকে 3 লক্ষ লোক।
কেন হলো? কারণ ওই যে রাজনৈতিক দলগুলো ইঙ্গিত পেয়েছে, রাজনৈতিক কর্মীগুলো ইঙ্গিত পেয়েছে যে তাদের বিরুদ্ধে একটা অস্তিত্ব দাঁড়াচ্ছে। এখন এই মুহূর্তে মানে আমার কথাকে অনেকে গালি দিবে, কিন্তু এগুলো 1 মাস পর পর ফুলবে। আমি বলছি, যেটা আপনার প্রথম টক শোতে আমি দীর্ঘদিন পরে এসে বলছিলাম, সেটা এখন বাস্তবায়ন হচ্ছে। আজকে যেটা বলতেছি সেটা আরেকটা বাস্তবায়ন হচ্ছে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, আওয়ামী লীগের ডাস্টবিনে রূপান্তরিত হবে। অর্থাৎ আওয়ামী লীগ পিঠ বাঁচাতে এখানে এসে ঢুকবে। শুধু তাই না, শুধু তাই না, পিঠ বাঁচাতে এই আওয়ামী লীগ আমার সংগঠনে এসে ঢুকতে পারে। পিঠ বাঁচাতে এই সংগঠন, এই আওয়ামী লীগ গণ অধিকার পরিষদে এসে ঢুকতে পারে। পিঠ বাঁচাতে এরা জামাতে ইসলামে ঢুকতেছে। পিঠ বাঁচাতে এরা আপনার হলো ইসলামী আন্দোলন, সাগর ভাই তো অনেক অনেক। এই বিষয়গুলো যত সময় যাচ্ছে তত বেশি আওয়ামী লীগ বিভিন্ন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের উপর ভর করে আসছে। যারা বলছে এক জালিমকে হটায় আর এক জালিমকে আনবো না, মানে কত বড় জুলুম! যারা 15 বছর ধরে নিপীড়িত হওয়া একটা দলকে জালিম হিসেবে আখ্যা দিচ্ছে, যারা এখনো ক্ষমতায় আসেনি, 15 বছর ধরে কষ্ট করলো, জেল খাটলো, জুলুম খাটলো, তাদেরকে বলতেছে 15 বছর ঘোড়ার ঘাস কাটছো। তো 15 বছরে তো চেষ্টা করছে, তার 15 বছরের চেষ্টার দাম নাই। তোমরা 1 মাস চেষ্টা করছো, 1 মাস চেষ্টা করে আন্দোলন বন্ধের ঘোষণা দিছো, তারপরে সেই বিএনপি আবার আন্দোলন সফল করছে, তারপরে তাদের দাম নাই, ঘোড়ার ঘাস কাটছে। আমার কথা, আমরা কি পারতাম না এই যে রাষ্ট্র, এই যে সরকার, এই সরকারে 2জন বিএনপির প্রতিনিধি রাখতে, 2জন জামাতের প্রতিনিধি রাখতে, 2জন অন্য সংগঠনের প্রতিনিধি রাখতে? এই সংগঠন 21 জনের জায়গায় 41 জন হলে সমস্যা কোথায় ছিল? তাহলে তো আওয়ামী ফ্যাসিবাদ ভর করার সুযোগ থাকতো না। কিন্তু আমাদের কথা কে শুনবে? এখন বিষয়টা হচ্ছে পুলিশের দাম, সেনাবাহিনীর দাম নাই, র্যাবের দাম নাই। কি সমন্বয়করা যায় জমির মীমাংসা করছে, সমন্বয়করা যায় দোকান দখলের মীমাংসা করছে, সমন্বয়করা যায় বাজারের সমিতি নির্ধারণ করে দিচ্ছে, সমিতি নির্ধারণ করে দিচ্ছে। এই তো আমি আপনাকে বলছি, এই আন্দোলনের দুটা অংশ। একটা হলো ছাত্র শক্তি থেকে আসা নাহিদদের একটা অংশ, আর একটা হলো ছাত্রলীগ থেকে একটা অংশ। ছাত্রলীগ থেকে যেটা অংশ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্য থেকে চাপায় দেওয়া হয় যে এই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয়, এই আন্দোলন যেন সরকার বিরাগ ভাজন না হয়, এই জন্য ছাত্রলীগের একটা অংশের প্রতিনিধিত্ব করা এখানে। এবং তারই প্রমাণ 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো, তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ, আপনারা দেখেন আসিফ নাহিদদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করে। আপনার হলো এই মুভমেন্টে এই যে 26 জুলাই ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করলো নিজেকে, সেই সময়টা আন্দোলনটা তাহলে কে করলো? সে যদি ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে। আবার হাসনাত আব্দুল্লাহ 16 জুলাই 18 জুলাই থেকে 3 আগস্ট 1 আগস্ট পর্যন্ত যে চুপ থাকলো, এই সময়টাতে আন্দোলন তাহলে কে করলো? বাংলাদেশের এই চেঞ্জ মেকার তাহলে কারা? তাহলে সেই চেঞ্জ মেকারদেরকে আপনার হলো অসম্মান করার চেষ্টা করা হচ্ছে। বাইরে বের হয়ে তো ঘোষণা দিয়েছে আন্দোলন করবে না, বিষয় সেটা না। আমরা তাদেরকে অসম্মান করতে চাই না, তাদেরকে হার্ট করতে চাই না। আমরা এই আন্দোলনের একটা পার্ট, আমরা সৈনিক ছিলাম। আমরা সমন্বয়করা যা করছে তাদেরকে মানুষ মানছে, আমরাও মানছি, তারা ফেসবুকে ঘোষণা করছে, আমরা নামছি। কিন্তু একটা সময় আপনার হলো ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্ট ছিল না, তখন ক্যাম্পাসের বাহিরে আমরা যারা রাজনৈতিক কর্মীরা অনেক কষ্ট স্বীকার করছি। যখন এই রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করা হয়, আমাদেরও তো মন আছে, আমাদেরও তো অস্তিত্ব আছে, আমাদের অন্তর কি কাঁদে না যে আমাদেরকে কেন অসম্মান করছে? যখন যারা কিনা ছাত্রলীগ আন্দোলনের মধ্যে দেশে শেখ হাসিনার অনুগত, তারাই এই সমাজের নেতৃত্ব দেবে, তারাই রাষ্ট্র সংস্কার করবে। যে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফাংশন ছিল না, যখন হাসিনা পতনের সম্ভাবনা তৈরি হয়েছে তখন আবার আসছে, এই সংস্কার করবে। আমাদের সংস্কারে অংশ হওয়ার কোনো অধিকার নাই, আমরা রাষ্ট্রের অংশ হওয়ার কোনো অধিকার নাই। বিএনপির যে মানুষগুলো মারা গেল, সেই মানুষদের প্রতিনিধি হয়ে বিএনপির কেউ থাকার অধিকার নাই কেন? যারা এই মুহূর্তে বলছে যে নৌকা এবং ধানের শীষ একই সাপের 2 বিষ, তারা বেসিক্যালি পরাজিত নৌকা। এখন নৌকার বিরুদ্ধে বলে না, এখন নৌকাকেও গালি দেয়, এখন ধানের শীষকেও গালি দেয়। নৌকাকে গালি দেয় কেন? ওদের মা হলো হাসিনা, ওদের দেখে পালাইছে,
তাই নৌকারে গালি দেয়, এ থেকে ওরা গালি দিচ্ছিল। এই গোত্র ছাড়া এরকম করে আমি ধানের শীষ বলতে বিএনপি কে বোঝাচ্ছি না, ধানের শীষ একটা মানে আমি বিরোধী প্রতিপক্ষকে বোঝাচ্ছি, যারা ফাংশন করছে সেই প্রতিপক্ষ আমি, সেই প্রতিপক্ষ জামাত, সেই প্রতিপক্ষ আপনার হলো ইসলামী আন্দোলন, সেই প্রতিপক্ষ ওই মাদ্রাসা ছাত্ররা। এই আন্দোলনে এইটা যাদের হাসিনা যাদেরকে ফেলে রেখে চলে গেছে তারা এটা দিচ্ছে। ওরা এখন হাসিনাকেও পছন্দ করে না, বিএনপি কে তো আগে থেকেই পছন্দ করে না। ওরাই বলছে যে নৌকা ধানের শীষ একই সাপের দুই বিষ। ঠিক আছে, ধানের শীষ তোমাকে কিভাবে সাপ কামড় দিল, তোমার সাপ হয়ে কামড় দিল। তারা 16 বছর ধরে মরলো, তারা 16 বছর ধরে জেলে পচে মরলো, তোমার সে বিষয়ে তাই না? এগুলো এগুলো কোনো কথা না। আমরা চাইলেই এখানে যারা যারা এই বিপ্লবে অংশীদার সবাই একসাথে হয়ে এই রাষ্ট্র পরিবর্তনে অংশ হতে পারতাম, কিন্তু এখানে দ্রুত তৈরি করার চেষ্টা করে শেখ হাসিনাকে বেনিফিট দেয়। আব্দুল্লাহ জেনে শুনে যদি একটা আওয়ামী লীগ মেম্বার বাড়িতে গিয়ে দাওয়াত খায়, এখন সেখানে গিয়ে মিটিং করে, তাহলে সেটা নিন্দনীয় নিন্দা, অন্যরা করলে নিন্দা না, তাই না? এগুলো বললে মন খারাপ করবে যারা অনেক জনপ্রিয় হয়ে যায়, অনেক তাদের বিরুদ্ধে। আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, কে আমাদের গালি দিল এগুলো আমরা দেখি না। বিএনপি 16-17 বছর ধরে সাফার করলো, এতগুলো মানুষ মারা গেল। বেগম খালেদা জিয়া আপনার হলো মিথ্যা একটা মামলা দিয়ে তাকে এত বছর ধরে জেলে রাখলো। এই পার্টিটা এখনো ক্ষমতাতেই যায়নি, তাদেরকে যেভাবে ডিমোরালাইজ করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, যেহেতু তারাই মানে হাসিনার চেয়ে তারাই বেশি মাথা ব্যথা একটা অবস্থা তৈরি করছে। এটা কি হওয়ার কথা? তাদের ত্যাগকে এইভাবে দমন করা যাবে? তাহলে তো আমিও এই পরিস্থিতিতে পড়লে আমাকেও তাহলে দমন করবে এইভাবে। আমরা রাজনৈতিক কর্মীরা এত ঝুঁকি নিয়ে দেশের জন্য মায়া করে দেশের জন্য কাজ করলাম, হ্যাঁ, তাদেরকে এত অসম্মান। আমাদেরকে বলা হচ্ছে 15 বছরে ঘোড়ার ঘাস কাটছো। ভাই 15 বছর ধরে আমি চেষ্টা করছি, ভাই তুমি আমার চেষ্টাকে অসম্মান করো কিভাবে? 15 বছরের মধ্যে 4 বার আমাকে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে প্রশাসনের লোকেরা। 4 বার আমি এই যে গত 6 বছর, আমার অল্প বয়স, এই 6 বছর 4 বার আমাকে অত্যাচার নির্যাতন করলো। মায়ের মারতে মারতে মাথা নষ্ট করে ফেলাইছে। এই যে আপনার হলো যে সদ্য যে গেটটা থেকে বের হইলাম, এখন বড় বড় কথা বলবে। আমাকে যে পরিমাণ টর্চার করছে, এই যে আমাকে 22 তারিখে ধরে নিয়ে গেল, আমার 2 গালে না হলেও 70-80-র মতো চোর মারতে মারতে একবারে পুরো অন্ধ। আমরা 5 দিক থেকে 8 বার চেষ্টা করে অ্যাটাক করে করে 9 বারে গিয়ে আত্মসমর্পণ করছি। এই বিজিবি আত্মসমর্পণ করার পরে 13-14টা জেলায় বিজিবি আত্মসমর্পণ করছে। তাহলে এর কোনো রাজনৈতিক গুরুত্ব নাই, সামাজিক গুরুত্ব নাই, মুভমেন্টের কোনো গুরুত্ব নাই, আমাদেরকে ভাষায় দিয়ে দিবে। এই যে শিবিরের প্রথম শহীদ শিবির নেতা, তাকে ভাষায় দিয়ে দিবেন আপনি, হ্যাঁ? আর দিয়ে আপনারা বড় নেতা, শিবিরের কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, দ্বিতীয় শহীদ ছাত্র দল নেতা চট্টগ্রামে, তার কোনো সামাজিক গুরুত্ব নাই, রাজনৈতিক গুরুত্ব নাই। এই ত্যাগগুলো কোনো ত্যাগ না। এখন যারা যারা কিনা 16 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ফেসবুক বন্ধ রাখলো ভয়েতে, সরকারকে নিজেদেরকে ছাত্রলীগ নেতা প্রমাণ করার চেষ্টা করলো, সব ত্যাগ তাদের হাতে আমরা রাষ্ট্র সংস্কার দায়িত্ব দিয়ে দেবো, তারা সব করে ফেলবে। এত সহজ না। আমরা কোথাও আমরা সরে যাই নাই। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম, ইঞ্চি ইঞ্চি জায়গায় রাজনৈতিক কর্মীদের বিচরণ রয়েছে। আমরা এই রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রকে গড়তে চাই, রাষ্ট্র বুঝি, সংবিধান নিয়ে পড়াশোনা করি। এরপরে 2020 সালের 17 মার্চ আমি জন্মদিন পালন করি না, আমার জ্বালি না, কেকও কাটি না, এদেশের মানুষের নিরাপত্তা নাই, আমি জনগণেরই একজন, আমি জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী দিয়ে কি করব? আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু, আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি। পিতা শেখ মুজিবুর রহমানকে পিতা সম্বোধন করে সে স্টেটমেন্ট দিয়েছে 17 মার্চ 2020-এ। 2018 সালে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের প্রথম দিন থেকে বঙ্গবন্ধু নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে স্পেসিফিক যেই সংগঠনটির হাত ধরে একটি ভাষা এসেছে, একটি পতাকা এসেছে, একটি স্বাধীন ভূখণ্ড এসেছে, শত ইতিহাস রচিত হয়েছে, আবার সেই সংগঠনের হাত ধরে প্রশ্ন ফাঁসের মতো কালিমা মোচন হবে। অন্যায়ের আপোষহীন প্রতিবাদে সদা জাগ্রত। যে তারেক রহমানের প্রতি তার ভক্তি কবে ছিল, সে এখন নতুন করে ভক্তি দেখাবে, তাই না? এটা তো তার ভক্তি ছিল না। বেসিক্যালি আমাদের যে 2024 সালে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দেওয়া হয়, যে প্রতিনিধিগুলো ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ফিক্স আপ ছিল। কিছু প্রতিনিধি ছাত্রলীগ থেকে দেওয়া ছিল, যারা আন্দোলন নিয়ন্ত্রণ করবে যাতে করে এই আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে না যায়। যারই অংশ হিসেবে এই ছাত্র আন্দোলনের একটা অংশ স্টেটমেন্ট দিয়েছিল
যে আন্দোলন এখন থেকে চলবে না, সবাই পড়ার টেবিলে ফিরে যান, এবং মমতাময়ী মা এইসব সম্বোধন করা হয়েছে। তো আমরা এই আন্দোলন, ওই স্টেটমেন্টের পরে যদি বিশ্বাস করে আন্দোলন থেকে সরে যেতাম,